বান্দরবানের লামাই ও কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে 7 জনের মৃত্যু। বৃষ্টির কবলে সারা দেশ, 4 বিভাগে বন্যার পূর্বাভাস। নেত্রকোনায় চাল আত্মসাতের অভিযোগ খালিশাউর ইউপির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে, লিখিত দাবি পরিষদ সদস্যদের। লক্ষ্মীপুর সদর হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য, সেবা বঞ্চিত রোগীরা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। এবং ফরিদপুরের সংরক্ষণ ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে পেঁয়াজ, নদীতে ফেলে দিচ্ছেন চাষিরা, লোকসানের শঙ্কা। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসির সারা বাংলা শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি হিমাদ্রি রাহা। নিম্নচাপের কারণে ভারী বৃষ্টিতে বান্দরবানের লামায় পৃথক পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 3 জন সহ 5 জন নিহত হয়েছে। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় মারা গেছে 2 শিশু। ফায়ার সার্ভিস জানায়, ভোর 4টায় লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশন পাড়ায় পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় ঘরে মাটির নিচে চাপা পড়ে একই পরিবারের 3 জন মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন রানু আক্তার ও তার স্বামী মোহাম্মদ ইউনুস এবং সোলেমান। এদিকে সকাল 5:45টার দিকে একই এলাকার পাহাড় ধসে স্বামী স্ত্রী মারা যান। বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়ায় পাহাড় ধসে একই পরিবারের 2 শিশুর মৃত্যু হয়েছে। দর্শক, বান্দরবানের সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সহকর্মী সৈকত দাস যুক্ত হচ্ছেন। টানা 5 দিনের ভারী বর্ষণে বান্দরবানের 3টি নদী সাঙ্গু, মাতামুহুরী এবং বাকখালী নদী বিভীষিমের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এদিকে সেই সাথে বেড়েছে পাহাড় ধসের আশঙ্কা। এই ঘটনায় গতকাল রাত 4:30টার দিকে লামার আজিজনগর ইউনিয়নের পাগলাঝিরিতে 3 জন মারা যায় এবং আবার 5:30টার দিকে পাগলাঝিরিতে আরও 2 জন মারা গেছেন বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ সুপার। এদিকে প্রশাসন থেকে 220টি আশ্রয় কেন্দ্র খুলেছে। নতুন নতুন এলাকা প্লাবিত যারা হয়েছেন তারা আশ্রয় কেন্দ্রে ছুটছেন এবং আশ্রয় কেন্দ্রে যারা আছেন তাদেরকে প্রশাসন থেকে খাবার বিতরণ করা হচ্ছে। এদিকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বান্দরবানের জেলার সাথে উপজেলাগুলোর যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেটা একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দেশ পড়েছে বৃষ্টির কবলে। রাজধানীতে রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। এদিকে দেশের 4 বিভাগের কয়েকটি নদীর পানি বৃদ্ধিতে আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে 4 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ 24 ঘন্টায় 200 মিলিমিটার ছাড়িয়ে গেছে। বুধবার চট্টগ্রামে 24 ঘন্টায় 394 মিলিমিটার বৃষ্টি হয়। পরিস্থিতি চলতে পারে শনিবার পর্যন্ত। এর প্রভাবে ইতিমধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বেড়ে গেছে। বৃষ্টিতে কিছু নদীর পানি আরও বাড়তে পারে। তিস্তা নদী আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। একই সঙ্গে সুরমা, কুশিয়ারা, গোমতী, মুহুরী, ফেনী, সাঙ্গু, মাতামুহুরী, দুধকুমার, ধরলা সহ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়ার আশঙ্কা আছে। এদিকে সব সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সিলেট বিভাগের সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে বিভাগের 4 জেলায় নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাহিদুর রহমান শাহ। তাহিদ, কেমন দেখছেন এখনকার সেখানকার পরিস্থিতি জানাবেন? কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং ভারতের উজানে পাহাড়ি অঞ্চলে টানা বর্ষণের ফলে সিলেটের সকল নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন বৃষ্টিপাত অব্যাহত থাকলে এখন পর্যন্ত যেহেতু কোনো নদীর পানি বিপদসীমা ছুঁয়নি, তারপরও বৃষ্টিপাত অব্যাহত থাকলে আসলে জেলার 4 জেলার যে নিম্নাঞ্চল অর্থাৎ বিভাগের সেই নিম্নাঞ্চলগুলো বন্যায় প্লাবিত হওয়ার একটি আশঙ্কা রয়েছে। এর মধ্যে কিন্তু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী 48 ঘন্টা সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে
সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং গেল 24 ঘন্টায় সিলেটে বৃষ্টিপাতের পরিমাণটা আপনাকে একটু জানিয়ে রাখি 112.3 মিলিমিটার। এর মধ্যে কিন্তু প্রথম 6 ঘন্টায় 76 মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং পরবর্তী যে 18 ঘন্টা সেখানে প্রতি ঘন্টায় আসলে গড়ে 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে আসলে গেল 24 ঘন্টায় প্রথম 6 ঘন্টা বাদ দিলে বাকি সময়টা বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে জেলার 11টি নদীর সবকটি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং সুরমার পানি কানেঘাট পয়েন্টে 74 সেন্টিমিটার, সিলেট পয়েন্টে 29 সেন্টিমিটার, কুশিয়ারা নদী, আমলশীত, শেওলা, পেঞ্চগঞ্জ ও শেরপুর পয়েন্টে যথাক্রমে 11, 14, 15 এবং 35 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সিলেট বিভাগের পক্ষ থেকে অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয় থেকে আমরা জানতে পেরেছি যে আগামী 2 দিন সিলেটের অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পাহাড়ি অঞ্চল থেকে ঢল নামা অব্যাহত থাকলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। একই পরিস্থিতি রয়েছে জেলার অন্যান্য বিভাগের অন্যান্য জেলায়, যেমন মৌলভীবাজারে টানা বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢলে জেলার মনু, ধলাই, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। হবিগঞ্জেও সবকটি নদীর পানি বাড়ছে। একই সাথে সুনামগঞ্জ জেলার সবগুলো নদীর পানি বাড়লেও এখনও বিপদসীমার নিচে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে গেল 24 ঘন্টায় সেখানে 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এদিকে উত্তর পূর্বের জেলাগুলোতে বন্যার পূর্বাভাস প্রদানের পর বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। শুকনো খাবার এবং নগদ টাকা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি বন্যা আশ্রয় কেন্দ্র খোলার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত রাখতে উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোর নির্দেশনা প্রদান করেছে। এই মুহূর্তে আমি এখন রয়েছি সিলেটের কিনব্রিজ এলাকায় এবং আপনি দেখছেন যে গুড়ি গুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং এইভাবে যদি আগামী 48 ঘন্টা যদি টানা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে আসলে সিলেট বিভাগের 4টি জেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির সবশেষ খবর। হিমাদ্রি। তাওহিদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ভুয়া উন্নয়ন প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ ও দরিদ্রদের খাদ্য সহায়তার চাল আত্মসাতের অভিযোগ উঠেছে নেত্রকোনার খালিশাউর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ মিয়ার বিরুদ্ধে। লিখিত অভিযোগ দিয়েছেন পরিষদের একাধিক সদস্য, যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। সম্প্রতি নেত্রকোনার পূর্বধলার খলিশাউর ইউনিয়ন পরিষদে ভুয়া প্রকল্পের নামে প্রায় 8 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ মিয়ার বিরুদ্ধে। ভূমি হস্তান্তর কর বাবদ আদায়কৃত রাজস্ব থেকে আসা বরাদ্দের অর্থ ব্যয়ের কোনো রেজুলেশন পরিষদ সদস্যদের না জানিয়ে উত্তোলন করা হয়েছে। প্রকল্পের সড়কে মাটি ভরাট করার কথা থাকলেও তা কাটা হয়নি, এমন অভিযোগও আছে। 1-1.5 মাস 2 মাসের ভিতরে কোনো মাটি কাটা কাজ হয়েছে না। আপনার মাস 3 মাস আগে হয়তো ওই যে বেকু দেয়া সাইডগুলো একটু সমান করছিল আর কি। মাঘ মাস সকালে সাতছে কানেডি সাতছা মাধ্যাহ্ন হালছে গাতা গুতা হয়েছে এটির মধ্যে আমরা চলতে আমরা সুবিধাও। আমি জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটা আবেদন করছি এই 1% টাকা আত্মসাৎ প্রসঙ্গে। এখন পর্যন্ত বাস্তবায়ন না করে উনি টাকা তুলে নিয়ে গেছে, এই ব্যাপারে কাউকে কিছু বলে নাই। শুধু প্রকল্পই নয়, দায়িত্বে থাকাকালীন অতি দরিদ্রদের জন্য আসা বিডব্লিউবি কর্মসূচির কার্ড বিতরণের অনিয়মও করেছেন মাসুদ মিয়া, এমন অভিযোগও আছে। বিজেডি কার্ড লইয়া অনেক ঝামেলা আছে, নাম মিলে না, নাম মিললে ছবি মিলে না, অনেক চাউল যে কে নিতেছে এটাও আমি জানি নাই। সব কার্ড এখানে আইছে, পরে মাসুদে বলছি, পরে মাসুদে কইছে যে আমি সবগুলা কার্ড দিয়ে দিছি, এই সময় তো হ্যাঁ চেয়ারম্যানই নাই। 8 লক্ষ টাকা আমার ইউনিয়ন পরিষদে আসছে। প্রকল্প বাস্তবায়ন করার পর এই টাকা উত্তোলন করতে হয়, কিন্তু কিভাবে টাকা উত্তোলন করছে এটা এরকম কোনো প্রমাণাদি ইউনিয়ন পরিষদে কোনো রেজুলেশন নাই। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন মাসুদ মিয়া। তার দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হয়রানি করা হচ্ছে। এটা ভুল বলছে, এটা ওরা আমার প্রতিহিংসামূলক ভাবে বলতেছে। আমি প্রকল্পগুলো আমি নিজেই দেখাবো, তারা যেটা বলছে কতটুকু সত্য মিথ্যা। প্রশাসকের সময় কার্ডগুলা বিতরণ করছে তখন তো আমি ছিলাম না, কার্ড একজনের কার্ড আরেকজনকে দিয়ে দিচ্ছি, যেগুলো সেগুলো আমি আবার তথ্য নিয়ে ফিরিয়ে দিচ্ছি। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে 1% টাকা যেটি রয়েছে সেটি যদি অন্য জায়গায় খরচ হয়ে থাকে বা অবৈধভাবে খরচ হয়ে থাকে, এই বিষয়ে আমরা একটা অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে আমরা 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করেছি। সেই কমিটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। সরকারি অর্থ ও খাদ্য আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর।
ডিবিসি নিউজ ডেস্ক। ভারী বৃষ্টিতে চট্টগ্রাম শহরের মুরাদপুর, কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ বাঁশখালী, সাতকানিয়া ও মিরসরাই উপজেলার অনেক ঘরবাড়ি ও সড়কে পানি উঠেছে। বৈরী আবহাওয়ার কারণে মিরসরাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় সরে যেতে মাইকিং করেছে প্রশাসন। বিস্তারিত জানাতে নগরীর কাতালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম। শহীদ, গত দুদিন ধরে জলমগ্ন হয়ে আছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, সেই সাথে বিভিন্ন উপজেলায় কিন্তু নদী এবং খালের পানি বাড়তে শুরু করেছে। সবকিছু মিলিয়ে কেমন দেখছেন পুরো চট্টগ্রামের অবস্থা? চট্টগ্রামে সকাল থেকে, সকাল না অর্থাৎ গত রাত থেকে আসলে অতি ভারী বর্ষণ আসলে হচ্ছে না বৃষ্টিপাত। এখন মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। একটু আগেও ভারী বৃষ্টিপাত হয়েছিল, 5 মিনিট থাকার পরে আসলে মুষলধারে বৃষ্টি এখন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন থেমে থেমে গত রাত থেকে আসলে বৃষ্টিপাত হচ্ছে। আমরা এখন যে জায়গাটিতে আছি নগরীর কাতালগঞ্জ এলাকায়, এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে আসলে হাঁটু পরিমাণ পানি রয়েছে। এই গলির ভেতরে কিন্তু বুক পরিমাণ পানিও রয়েছে। এখানে বিভিন্ন নালা যেগুলো আছে, নর্দমা, সেগুলো আসলে অনেক বড় আকারে আসলে পূরণ হয়ে আছে এবং সেই হিসেবে বলা যায় জনদুর্ভোগ বেড়েছে এখানকার। এবং এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা আসলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ব্যাগ পাচ্ছেন এবং পাশাপাশি যে রিক্সা দিয়ে আপনি গাড়ি চলাচল করতে দেখতে পাচ্ছেন, রিক্সা করে আসলে যাত্রীদের ডাবল টাকা আসলে এখানে যে ভাড়া সেটা আসলে বৃদ্ধি পেয়েছে। এবং আরেকটা কথা যেটা জানাতে চাই সেটা হচ্ছে চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আসলে বন্ধ রয়েছে, যেগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। এবং পাশাপাশি যে নির্মাঞ্চলগুলো আসলে জলজট এবং জলাবদ্ধতা হয়েছে সেখানে আসলে বিভিন্ন যে গার্মেন্টস রয়েছে সেই গার্মেন্টসগুলো আজ বন্ধ রয়েছে। এছাড়াও জেলা প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে এবং গতকাল রাতেও তারা রাত 11টা নাগাদ বৈঠক বসেছিল জেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তারা। তারা যেটি বলছেন যে বিভিন্ন পাহাড়ে, নগরের যে বিভিন্ন পাহাড় রয়েছে সেই পাহাড়গুলোতে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং সেই হিসেবে তারা মানুষজনকে বলছেন যে তারা আসলে নিরাপদ আশ্রয়ে চলে যেতে। কিন্তু তাদের একটা অভিযোগ, সেটা হচ্ছে বারবার মানুষজনকে মাইকিং করা সত্ত্বেও মানুষ পাহাড় থেকে আসলে সরছে না। সেই হিসেবে প্রশাসনকে একটু ব্যাক পেতে হচ্ছে। এবং আপনি জানেন চট্টগ্রাম নগর ছাড়াও আসলে বিভিন্ন উপজেলার অবস্থাও আসলে বেশ ব্যাগতিক। বিশেষ করে সাতকানিয়া, বাঁশখালী, সেখানে পানি বৃদ্ধি পেয়েছে এবং সেখানকার যোগাযোগ ব্যবস্থা চট্টগ্রামের সাথে আসলে টোটালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলা যায়, বিশেষ করে বাঁশখালী। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে চট্টগ্রামের মিরসরাই যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতেও আসলে বিভিন্ন নির্মাঞ্চল যেসব গ্রাম রয়েছে সেখানে প্লাবিত হয়েছে, ঘরে পানি ঢুকেছে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। আমরা খবর পেয়েছি এরকমই। এবং পাশাপাশি চট্টগ্রাম মিরসরাইয়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো জেলা প্রশাসন থেকে গতকাল আসলে ঘোষণা করা হয়েছিল আজকে। এবং হচ্ছে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটা বললেন গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত 249.4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এখন বৃষ্টি মুষলধারে হচ্ছে। যদি অতি ভারী বর্ষণ হয় সেই হিসেবে গতকাল এবং গত পরশু যে জলজট বা জলাবদ্ধতায় আসলে চট্টগ্রাম নগরীর নির্মাঞ্চল প্লাবিত হয়েছিল সেই অবস্থা হতে পারে, এরকমটাই আশঙ্কা করা হচ্ছে। এবং আবহাওয়া অফিসও বলছে অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। চট্টগ্রাম নগরী থেকে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। শহীদ, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দেশের সবচেয়ে বড় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, তবে পাহাড়, ঘন বৃক্ষ আর নির্জন সড়কে ঘেরা ক্যাম্পাসে প্রায় ঘটে চুরি, ছিনতাই সহ নানা অপরাধ। নজরদারিতে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরার বড় অংশই অকার্যকর। সচল থাকা ক্যামেরার অস্পষ্ট ফুটেজের কারণে অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এতে বাড়ছে নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ। কার্যকর নজরদারি নিশ্চিতের দাবি তাদের। পাহাড়ের গা ঘেঁষে ঘন বৃক্ষের ফাঁক দিয়ে চলে গেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অসংখ্য সড়ক ও হাঁটার পথ। প্রতিদিন এসব পথ ব্যবহার করেন হাজার হাজার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী। তবে সূর্য ডুবে গেলে অনেক সড়কই হয়ে ওঠে নির্জন। এসব এলাকায় প্রায়ই ঘটে চুরি, হামলা, হয়রানিসহ নানা অপরাধের ঘটনা। নিরাপত্তা সুদৃঢ় করতে ক্যাম্পাসে স্থাপন করা হয়েছিল 162টি সিসিটিভি ক্যামেরা, কিন্তু দীর্ঘদিন ধরে অধিকাংশই অচল। চালু থাকাগুলোর ফুটেজ ঝাপসা হওয়ায় অপরাধী শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এছাড়া কার্যকর সিসিটিভি কন্ট্রোল রুম না থাকায় সন্দেহজনক গতিবিধি তাৎক্ষণিক শনাক্ত করাও কঠিন। আর বিদ্যুৎ না থাকলে বন্ধ থাকে সিসিটিভিও। তখন নজরদারি ব্যবস্থা অকার্যকর থাকায় আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে ক্যাম্পাস। আমাদেরকে এখানে বহিরাগতরা এসে এখানে বিভিন্ন রকম কোইন্সিডেন্স ঘটিয়ে যাচ্ছে। কোনো অকারেন্স হয়ে যাওয়ার পরে যখন আমরা কন্ট্রোলার রুমে যাই বা সিসি ক্যামেরা যেখানে আসে সেখানে যাওয়ার পরে আমাদেরকে ওইটা দেখার জন্য অনেক কালক্ষেপণ করা লাগে। এটা আমাদের জোর দাবি প্রশাসনের কাছে যে আমাদের ক্যাম্পাসে সিসিটিভি আনা হোক। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে সিসিটিভি ক্যামেরাগুলোর সংস্কার কাজ। আমি আশাবাদী
যে চলতি সপ্তাহের মধ্যে আমার সবগুলো ক্যামেরা ইনশাল্লাহ সচল হয়ে যাবে। নিরাপত্তার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যামেরার আওতাধীনের বিকল্প কোনো কিছু নেই। নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে অচল সিসিটিভি সচল করা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু করার দাবি শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর সদর হাসপাতালে দালাল চক্রের দৌরাতে জিম্মি রোগী ও স্বজনরা। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের এসব দালালের খপ্পরে পড়ে অনেকে সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিন নানা রোগে আক্রান্ত হয়ে প্রায় ১২০০ থেকে ১৫০০ রোগী চিকিৎসা সেবা নিতে যান লক্ষ্মীপুর সদর হাসপাতালে। হাসপাতাল জুড়ে সক্রিয় দালাল চক্রের দৌরাত্ম্য। সেবা নিতে গিয়ে তাদের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এমনই একজনকে দেখা গেছে রোগীদের একটি নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতে নানা চেষ্টা চালাচ্ছেন। এছাড়া চিকিৎসকদের চেম্বারের সামনে কিছু ব্যক্তিকে রোগীর চিকিৎসাপত্রের ছবি তুলতে দেখা যায়। ডিবিসি নিউজের ক্যামেরা দেখে তারা দ্রুত সটকে পড়ার চেষ্টা করেন। পরিচয় দেন ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে। ভিজিট করে এই জন্য দেখতে হয় যে আমাদের কোনো প্রোডাক্ট ডাক্তারে লেখে কিনা, এই তো ভিজিট করার আছে, অনুমতি আছে। এদিকে চিকিৎসাপত্র দেখতে বাধা দেয়ায় রোগীর স্বজনের ওপর হামলা ও মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে ফার্মেসি ও ওষুধ কোম্পানির প্রতিনিধির বিরুদ্ধে। নিচে আসার সময় একটা ছেলে আমারে সিঁড়ির মধ্যে আমার হাত চাবি ধরে বলতেছে আমি ওর এটা দিতাম, ও এটা দেখবে। একটু দূরে যাওয়ার পরেও আমার গালিগালাজ করে। একটা ছেলে আমার পিছন থেকে জড়ায় ধরে সিঁড়ির মধ্যে চাইছে, ও আমার হাত থেকে মোবাইলটা ভেঙে ফেলে। রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ সহ আছে নানা অভিযোগ। সরকারি সেবা যারা নিযুক্ত আছে ওনাদের কিছু কিছু লোকের যে আচার ব্যবহার, এটা আমরা ওনাদের কাছে সরকারি সাধারণ মানুষ হিসেবে কখনো কাম্য করি না। যারা আগুন গোপনে টাকা দিবে তাদের ভিতরে সকালে ঢুকে দিবা, সিরিয়ালে যারা দাঁড়া থেকে এগুলো কোনো কার্যকলাপ নেই। ৪-৫ রোগী আমাদেরকে সিরিয়ালে রাখি, ডাক্তার সাহেব উনি বাইরে চলে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। রুগীর অভিযোগ দিতে বলেন যে উনি রুগীর কাছ থেকে হয়তো কমিশন নিছে, অথবা যে ব্যাপারগুলো বলছে উনি রুগীরে বলেন কোন অভিযোগ দিতে, আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। দালালদের বিরুদ্ধে সমন্বয় মিটিং এবং আইন শৃঙ্খলা মিটিং এ আমি ওখানে বলেছি জেলা প্রশাসক মহোদয়, পরিষদ মহোদয়, ঠিক আছে, ব্যবস্থা নেওয়ার জন্য। এর আগে কিন্তু অভিযানের মাধ্যমে 4 জনকে তারা গ্রেপ্তার করে ব্যবস্থা নিচ্ছে। সেবা প্রত্যাশীদের ভোগান্তি লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা। ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুরে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থা না থাকায় পচন ও বাজার মূল্য না পাওয়ায় লোকসানে পেঁয়াজ চাষিরা। অনেকে পেঁয়াজ বিক্রি করতে না পেরে ফেলে দিচ্ছেন পুকুরে কিংবা নদীতে। কৃষি অধিদপ্তর বলছে হঠাৎ বৃষ্টি ও সঠিক নিয়মে সংরক্ষণ না করার কারণেই এবছর তুলনামূলক বেশি নষ্ট হয়েছে ফসলটি। পেঁয়াজ উৎপাদনে সারা দেশে দ্বিতীয় অবস্থানে ফরিদপুর। দেশের চাহিদা মেটানোর ক্ষেত্রে যুগ যুগ ধরে বড় ভূমিকা পালন করে আসছে এখানকার পেঁয়াজ। সদর উপজেলার পাশাপাশি নগরকান্দা, সালথা ও ভাঙাতেও পেঁয়াজের আবাদ হয় বেশি। এবছর জেলায় ৮৭,৫০০ হেক্টর জমিতে ৮ লাখ মেট্রিক টন পেঁয়াজ চাষ হয়েছে, যা গেল বছর থেকে ৫,০০০ হেক্টর বেশি। কৃষকদের অভিযোগ স্থানীয় বাজারে মিলছে না ভালো দাম, অন্যদিকে সংরক্ষণে নেই পর্যাপ্ত ব্যবস্থা। এ কারণে পচে গেছে বেশিরভাগ পেঁয়াজ। বিক্রি করতে না পেরে নষ্ট পেঁয়াজ ফেলে দিচ্ছেন নদী, পুকুর এবং রাস্তায়। ভয়াবহ লোকসানের মুখে তারা। আমরা অনেক পেঁয়াজ ফেলাই দিচ্ছি, বুঝছেন, তারপর যে ভালো পেঁয়াজটা ও পেঁয়াজটা আমাকে দাম দিতেছে না, ৮০০, ৮৫০, ৯০০। এতে আমরা কৃষক শেষ। যে পরিমাণে খরচ করা হয়েছে সেই পরিমাণে আমরা দামটা পাইতেছি না। ম্যাক্সিমাম পেঁয়াজি পছন্দ হয়ে গেছে। ম্যাক্সিমাম ১০০ জন কৃষক থাকলে ৬০ জন কৃষকের পেঁয়াজি পছন্দ হয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে এ পর্যন্ত ৪,৬৩০টি এয়ারফ্লো মেশিন দেওয়া হয়েছে এ জেলায়, যার মাধ্যমে ৪৭,০০০ মেট্রিক টন পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হয়েছে। হঠাৎ বৃষ্টি, অতিরিক্ত সার ব্যবহার আর সঠিক নিয়মে গ্রেডিং না করে সংরক্ষণের কারণেই এবছর তুলনামূলক বেশি নষ্ট হয়েছে। যেহেতু পেঁয়াজ এটা উৎপাদন মৌসুমে এবার বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে, আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি পেঁয়াজটিকে যদি সংরক্ষণ করা যায়, বিশেষ করে ব্লোয়ারে বলেন বা অন্য কোনোভাবে যদি সংরক্ষণ করা যায়, তাহলে ২-৩ মাস পর এখান থেকে তারা একটি হয়তো ভালো মুনাফা অর্জন করতে পারে। কৃষক বান্ধব সরকার বর্তমান যে কাজটি করছেন সেটি হচ্ছে কৃষকদেরকে পেঁয়াজ সংরক্ষণের জন্য এয়ারফ্লো মেশিন বিতরণ করছেন। পাট ও পেঁয়াজ উৎপাদন করে জীবিকা নির্বাহ করে কৃষি নির্ভরশীল জেলাটির চাষিরা। কৃষকদের রক্ষায় বাজার মূল্য নিশ্চিত ও সংরক্ষণে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
ডিবিসি নিউজ ডেস্ক। সাতক্ষীরা পৌরসভার বর্জ্য ফেলার ডাম্পিং স্টেশন নিয়ে ভোগান্তিতে নগরঘাটা ইউনিয়নের বসুন্ধরা আবাসিক এলাকার 4 শতাধিক পরিবার। জনবসতিপূর্ণ এলাকাটিতে বাড়ছে মশা মাছির উপদ্রব। নানা রোগের সঙ্গে লড়াই করছেন সেখানকার বাসিন্দারা। 1869 সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা পৌরসভার 9টি ওয়ার্ডের 2 লাখেরও বেশি বাসিন্দার বর্জ্য ফেলা হয় ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে। ফলে দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। এলাকাবাসীর নিত্যসঙ্গী হয়ে উঠেছে ডায়রিয়া, ম্যালেরিয়া সহ নানা রোগ ব্যাধি। পাশেই জেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি। নিয়মিত ময়লা ফেললেও কোনো মেডিসিন ব্যবহার না করায় প্রচণ্ড দুর্গন্ধে শিক্ষার্থীদেরও পোহাতে হচ্ছে দুর্ভোগ। এছাড়া বৃষ্টি হলে অসুবিধা হচ্ছে চলাফেরায়ও। এখানে আমরা ঠিকভাবে বসবাস করতে পারি না, খেতে পারি না, খেতে গেলে প্রচণ্ড দুর্গন্ধ, আমরা খেতেও পারি না। দুর্গন্ধ, বৃষ্টির সময় এখানে এত পশলার গন্ধ হয়, এই পানির কারণেই মশা মাছি আর ছেলেপিলির রোগ ব্যাধি ছাড়াইতেছে না। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যে এই ময়লাটার জন্য উঠাই নিয়ে অন্য কোথাও নিয়ে যায়। এদিকে পরিবেশের ক্ষতি এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা ওইখানে আধুনিকীকরণের যে একটা ব্যবস্থা নিচ্ছি। এছাড়া ক্লিনিক্যাল বর্জ্যগুলো সম্পূর্ণ আলাদাভাবে ক্লিনিক অ্যাসোসিয়েশন তারা আলাদাভাবে জায়গা কিনে মেশিন ক্রয় করে তারা তাদের এই বর্জ্যগুলো সেগ্রিগেশনের ব্যবস্থা করছে। নির্দিষ্ট স্থানে ফেলার ফলে যদি সাধারণ মানুষ দুর্ভোগের কারণ হয় তাহলে সাধারণ মানুষ এই বিষয়টা লিখিত অভিযোগ আকারে আমাদেরকে জানাবে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ডিসকাস করব জানি বিষয়টা নিয়ে একটু সমাধান করা যায়। শিগগিরই বর্জ্য অপসারণ ব্যবস্থার উন্নতি ও নিরাপদ পরিবেশ তৈরির দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।